বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে ইসলামপন্থী কয়েকটি দল এবং সংগঠনের বিরোধিতা এবং ভাস্কর্য নির্মিত হলে তা বুড়িগঙ্গায় ছুড়ে ফেলে দেওয়া হবে, টেনে হিঁচড়ে ফেলে দেওয়া হবে, হেফাজত নেতাদের এমন বক্তব্যের প্রতিবাদে সোচ্চার ক্ষমতাসীন আওয়ামী লীগ দিচ্ছে প্রতিহতের ঘোষণাও। এই বিষয়টি নিয়ে যখন তুমুল আলোচনা সমালোচনা চলছে, তখনও নীরব দর্শকের ভূমিকায় আছে বিএনপি। হেফাজতের বর্তমান নেতৃত্বে রয়েছে ২০ দলীয় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বেশ কয়েকজন নেতা। বিষয়টি নিয়ে কি ভাবছে বিএনপির নেতাকর্মীরা, কেমন অবস্থানে আছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি এবং বাম জোট, এসব নিয়ে আলোচনায় রাজকাহনে আছি শারমিন চৌধুরী। আমার সাথে অতিথি হিসেবে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপপ্রচার বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, আছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, এবং আমার সাথে কিছুক্ষণের মধ্যে যুক্ত হয়ে যাবেন আশা করছি জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি, এবং যুক্ত হবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিব। স্বাগত জানাচ্ছি আমিনুল ইসলাম আমিন এবং ফাহিমা নাসরিন মুন্নি, আপনাদের দুজনকে। আশা করছি আমার বাকি দুজন অতিথিও খুব শীঘ্রই যুক্ত হবেন। ফাহিমা নাসরিন মুন্নি, আপনার কাছ থেকে শুরুতে, যেহেতু আপনাদের দলের অবস্থানটি আমরা খুব স্পষ্টভাবে জানতে পারছি না, একটু জানতে চাই, যে আলোচনা শুরু হয়েছে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা নিয়ে, আপনারা কি সেটিকে সমর্থন করছেন? ভাস্কর্য নির্মাণের বিরোধিতাকে সমর্থন করছেন নাকি বিরোধিতায় আছেন? অবস্থানটা কি? ধন্যবাদ আপনাকে। দেখেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশেই আমরা এখানে থাকি। আমাদের দেশের ৯০% মানুষ মুসলমান। ধর্মভীরু আমরা, কিন্তু ধর্মান্ধ নই। অসাম্প্রদায়িক চেতনায় আমরা বিশ্বাস করি, কিন্তু আমাদের দেশের সংবিধানে বলা আছে রাষ্ট্র ধর্ম ইসলাম। আওয়ামী লীগ যেভাবেই হোক ভোট ছাড়া ক্ষমতায় টানা ৩টা টার্ম থাকলেও ওনারা মুখে ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িক চেতনার কথা বলেন, কিন্তু রাষ্ট্রধর্ম ইসলাম আছে। একজন মুসলমান হিসেবে পবিত্র কোরআন শরীফ আমি যতটুকু পড়েছি, সেখানে মূর্তির কোনো অনুমোদন কোনো অবস্থাতেই দেওয়া হয়নি। এটা আরো ভালো বলতে পারবে ইসলামিক স্কলার, জুরিস্ট যারা আছেন তারা। তবে হেফাজতের উপরে ৫ই মে শাপলা চত্বরে ২০১৩-তে যা ঘটেছিল, সেই মামলাগুলো কি হয়েছে, সেগুলো কি অবস্থায় আছে, সেটাও জানবার বিষয় আছে। হেফাজতের একজন মাওলানা সাহেবের একজন উক্তি, ওই বক্তব্যের পর বেশ কিছুদিন আওয়ামী লীগ কোনো কথা বলেনি, কোনো প্রতিক্রিয়া জানাননি। তার কয়েকদিন পরে দেখলাম যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব উনি বলেছেন যে ভাস্কর্য নিয়ে একটি সাম্প্রদায়িক গোষ্ঠী অনাহুত বিতর্ক তৈরি করছে। এরপরেই মূলত আমরা দেখছি যে আওয়ামী লীগের ওনারা অনেক রকম কথা বলছেন, যে ঘাড় মটকে দিবেন একজন মন্ত্রী বললেন, যুবলীগের চেয়ারম্যান বলেছেন এবার যখন ধরবো আমরা ফাইনাল হয়ে যাবে, আর কোনো আপোষ নয়, এবারে আমরা এটা ফাইনাল করব। এটা আরেক মন্ত্রী, উপমন্ত্রী আবার এটাও বলেছেন বাংলাদেশ অস্থিতিশীল হলে অনেক অস্ত্র ব্যবসায়ীর লাভ, তারা এখানে অস্ত্র ব্যবসা করবে যেমন করে আফগানিস্তানে। আরেকজন এমপি, শেখ পরিবারের সদস্য নিক্সন চৌধুরী, উনি বলেছেন যে মাথায় কি বুদ্ধি কম, সারা দেশে যুবলীগের সঙ্গে লড়ে দেখেন, আসেন দেখেন খেলা হবে। ধর্ম প্রতিমন্ত্রী উনি বলেছেন ভাস্কর্য আর মূর্তি এক নয়। আমিও মনে করি যে এই বিষয়টা ধর্ম মন্ত্রণালয়ের বিষয়। ইসলাম শান্তির ধর্ম, ইসলামে কোনো অশান্তির কোনো কিছু নেই। এটা ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব হবে যে তারাই বলবে যে মূর্তির সংজ্ঞা কি, এবং সেই সাথে এটাও বলবেন যে ভাস্কর্যের সংজ্ঞা কি। দেখেন, ২০০৬ আমরা খেলাফতে মজলিসের সাথে কিন্তু আওয়ামী লীগের চুক্তি হতে দেখেছিলাম, পরবর্তীতে অবশ্যই এটা বাতিল হয়েছিল। ২০১৩ ৫ই মে শাপলা চত্বরের এই ঘটনার পরও আওয়ামী লীগের অনেক বড় বড় নেতাদের সাথে আমরা দেখেছি যে হেফাজতের অত্যন্ত ঘনিষ্ঠ সখ্যতা। এখন আল্লামা শফি হুজুর যখন ছিলেন, ওনাকে ওনারা বলেছিলেন টক, পরে আবার মিষ্টি হয়ে গেছিল। পরবর্তীতে আমরা দেখেছি যে অনেক রকম বড় বড় নেতারা আওয়ামী লীগের ওনারা হেফাজতের সাথে ঘনিষ্ঠভাবে মিশেছেন। ১৩ দফা তারা মেনেও নিয়েছিলেন। এখন তাদের কথা মতো, হেফাজতের কথা মতো ঘনিষ্ঠতার সমীকরণটা আরো একটু স্পষ্ট নিশ্চয়ই হওয়ার সুযোগ থাকবে। আপনি বলছিলেন আপনার বক্তব্য থেকে যে ধর্মভীরুতার কথা এবং ধর্মে মূর্তির অনুমোদন দেওয়া হয়নি, কিন্তু আমরা আপনাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মূর্তি আছে দেশের বিভিন্ন জায়গায়, আপনারা সেটি বানিয়ে রেখেছেন, সেই বিষয়ে কি বলবেন? না না, আমি বলেছি আমাদের ইসলাম ধর্মে, আমি কোরআন শরীফ যদি ধরি একজন মুসলিম হিসেবে, সেটা পড়ার সৌভাগ্য আমার হয়েছে। সেখানে পরিষ্কারভাবে বলা আছে মূর্তির কোনো অনুমোদন
আমাদের কোরআন শরীফ দেয় না। এখন এর পরে আপনি আরো অনেক কথা বলতে পারেন, আমি সেটা বলছি না। আমি যেটা বলছি যে দেখেন, আমরা দেখেছি যে জায়গা জমি দেয়া হেফাজতকে, আওয়ামী লীগের সাথে যে সখ্যতা, তাদের মিটিং এ ওনাদের উপস্থিতি, কিংবা সরকারের বহু নেতার সাথে ওনাদের যে একটা ঘনিষ্ঠ যোগাযোগ, যে কারণে আমরা দেখেছি যে সিলেবাস যখন তৈরি করা হয়েছে স্কুলে, জি, সেখানেও কিন্তু ফাহিমা নাসরিন মুন্নি, এই হেফাজতের বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আমি আমিনুল ইসলাম আমিন তার কাছে যেতে চাইবো। আপনাদের অবস্থানটা কি? আপনারা কি হেফাজতের পক্ষে নাকি বিপক্ষে? এক লাইনে কি একটু বলবেন? তাকে আমাকে বলছেন। জি জি, এক লাইনে জানতে চাচ্ছি যে এই ভাস্কর্য বিরোধিতায় আপনারা হেফাজতের পক্ষে নাকি বিপক্ষে? না, সেটা আমাদের যারা নীতি নির্ধারক আছেন এটা ওনারা জানাবেন। এটা পক্ষে বিপক্ষের বিষয় না, এটা আমরা জি বাংলাদেশের সাধারণ মানুষ, জনগণের পক্ষে। জি, নিশ্চুপ কেন? আপনাদের কেন অবস্থান নাই সেটিও একটা প্রশ্ন। আমি আমিনুল ইসলাম না, আমিন, আপনার কাছে যে প্রশ্নটি উঠছে, যেটি অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি বলছিলেন, আপনারা এখন প্রতিহতের ঘোষণা দিচ্ছেন, কঠোর প্রতিবাদ করছেন, কড়া প্রতিবাদ। কিন্তু এই অবস্থানে তারা যখন আসছে, তারা ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করছে মুজিব বর্ষে, এর পেছনে, এই প্রশ্রয় দেওয়ার পেছনে আপনাদের ভূমিকা কতটুকু? আমরা দেখেছি যেটি ফাহিমা নাসরিন মুন্নি বলছিলেন, হেফাজতের দাবির মুখে পাঠ্যসূচিতে পরিবর্তন করা হচ্ছে, সুপ্রিম কোর্টের সামনে থেকে ভাস্কর্য অপসারণ করা হয়েছে হেফাজতের দাবির প্রেক্ষিতে। সেই খেলাফত মজলিসের সাথে আপনাদের 5 দফা চুক্তির কথাটিও ফাহিমা নাসরিন মুন্নি বলছিলেন। এই অবস্থানে আসার পেছনে আপনাদেরও কি কিছু দায় রয়েছে? প্রথমত আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে ডিবিসি দর্শক যারা এই অনুষ্ঠান দেখছে, আমি যতটুকু উপলব্ধি করতে পেরেছি বিএনপির মুন্নিয়াপার বক্তব্য, এতে একটা বিষয় খুবই ক্লিয়ার। উনি বলেছেন, ওনার বক্তব্যটা আবার মনে হয়েছে, উনি বলেছেন যে কোরআন মূর্তির অনুমোদন দেয়নি, এবং হেফাজতের সাথে আমাদের সম্পর্ক কি, এটা হচ্ছে পরের বিষয়। এখানে আমি ওনাকে খুব স্পষ্ট করে একটা বলতে চাই যে মূর্তি এবং স্কাল্পচার অথবা ভাস্কর্য, এটার সাথে খুব একেবারে আকাশ পাতাল একটা পার্থক্য। পবিত্র কোরআনে, যে কোরআনের দোহাই মামুনুল্লাহ এবং হেফাজতিরা দিচ্ছেন, সেখানে সূরা সাবাতে আল্লাহ রাব্বুল আলামিন মূর্তির কথা বলেনি, সেখানে বলা হয়েছে তামাসিল। তামাসিল হচ্ছে মেসাল থেকে তামাসিল, এটা মেসালের বহু বচন, অর্থাৎ মেসাল মানে হচ্ছে উদাহরণ, দৃষ্টান্ত। যেখানে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে সুলাইমান আলাইহিস সালামের জমানায় এরকম ভাস্কর্য, সুইমিং পুল এবং বড় বড় প্রাসাদ সুলাইমানের ইচ্ছা অনুযায়ী বানানো হতো। এখন এই ভাস্কর্য, সুইমিং পুল এবং প্রাসাদ বানানো যদি কোরআন নিষিদ্ধ করত, তাহলে এই আয়াতের আগে বা পরে আল্লাহ বলতেন সুলাইমানের ইচ্ছা অনুযায়ী এগুলো বানানো হলেও হে নবী তুমি এগুলো বানাবে না, এটা কোথাও লেখা নাই। পবিত্র কোরআনের সূরা ইব্রাহিমে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করতেন, হে আল্লাহ, আমাকে এবং আমার বংশকে তুমি মূর্তি পূজারী বানিও না। সেখানে মূর্তি শব্দ এসছে আসনাম, সানাম থেকে আসনাম, অর্থাৎ, এবং আপনি যদি গুগলে সার্চ করেন আপনি স্পষ্ট দেখতে পাবেন স্ট্যাচু বা স্কাল্পচার বা ভাস্কর্য যেটার আরবি, সেটা হচ্ছে আন-নাহাত। আন-নাহাত কোন শব্দ কোরআনে নাই, তাহলে সেখানে আমি জানি না কিসের ভিত্তিতে বিএনপির আন্তর্জাতিক সহ আন্তর্জাতিক বিষয় সম্পাদক বললেন যে মূর্তি পূজা নাই। মূর্তি পূজার কথা আমরা বলছি না। বঙ্গবন্ধুর জন্মশতক বার্ষিকীতে বাংলাদেশ আওয়ামী লীগ তার স্মৃতিকে আরো বেশি করে সংরক্ষণ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে যে আমরা একটা স্ট্যাচু বা ভাস্কর্য বানাবো। সেখানে কোথাও এমন কোন সরকারি অধ্যাদেশ দেয়া হয়নি যে তোমরা তাকে পূজা করবে অথবা পূজা করতে হবে। তাহলে তারা কেন এই বিষয়ের, এই অপ্রাসঙ্গিক বিষয়ের অবতারণা করছেন? তার কারণ খুবই স্পষ্ট, অর্থাৎ তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তারা চায় এই অপরাজনীতির অপশক্তিগুলো, আপনি যদি তাদের রাজনীতি বিশ্লেষণ করেন, ব্রিটিশ আমল থেকে তারা ধর্মকে সামনে এনে সহজ সরল মানুষের অনুভূতিতে সুড়সুড়ি দিয়ে তারা ক্ষমতার মসনদ দখল করতে চেয়েছে। এটা হচ্ছে তারই একটি পার্ট, এছাড়া আর কিছুই না। যেমনটি আপনি নিজেই বলেছেন এদেশে জিয়া রহমানের ভাস্কর্য আছে, কিন্তু তারা আজ অবধি কোনোদিন এটা নিয়ে কোনো কথা বলেনি। তাহলে কি তারা এতদিন দেখেনি? এমন কিছু তাই না। আপনি যদি উপমহাদেশের রাজনীতিটা অ্যানালাইসিস করেন, আপনি দেখবেন 90-এর দশকে যখন তালেবানরা আফগানিস্তানে
তাদের রাজ কায়েম করলো, তখনই কিন্তু ভাস্কর্যের নামে ইতিহাস ঐতিহ্যকে ধ্বংস করার চেষ্টা করলো। অথচ যে পবিত্র কোরআনের দোহাই তারা দিচ্ছেন, সে কোরআন কিন্তু জায়গায় জায়গায় ইতিহাস ঐতিহ্যকে সংরক্ষণ করেছে। তার প্রমাণ পবিত্র কোরআনে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম এবং আবু জেহেল থেকে আপনার সেই ফেরাউন নামরুদ থেকে আবু জেহেল আবু লাহাব পর্যন্ত সমস্ত ইতিহাস যেমন বিবৃত আছে, তেমনি ভাবে পবিত্র কোরআনে আজ থেকে ৩৫০০ বছর আগে মূসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ বলছেন পবিত্র কোরআনে যে মিশরের নীল নদে আমি ফেরাউনকে ডুবিয়ে মেরেছি, এই ডুবিয়ে মারা দৃষ্টান্ত আমি কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করব, মানুষ যেন বুঝতে পারে আল্লাহ নবীর সাথে বেয়াদবি করলে কি হয়। এখানে কিন্তু তার ফেরাউনের ভাস্কর্য বানানো নেই, একেবারে ফেরাউন হুবহু সেইভাবে রেখে দেওয়া হয়েছে এবং সেটা কিয়ামত পর্যন্ত থাকবে। আর তাছাড়া আজকে যারা এই কথাগুলো ধর্মীয় ব্যাখ্যাটি দিচ্ছিলেন, আপনার কাছে যে প্রশ্নটি আমি করেছিলাম সেটি আবারও আপনার কাছে করে আমি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী যুক্ত হয়েছেন আমাদের সাথে, তার কাছে যেতে চাই যে যারা ধর্মীয় অনুভূতিতে সুরসুরি দিচ্ছে, আপনি বলছিলেন তাদের সাথে আপনাদের সম্পর্কের জায়গাটা এবং তাদের সাথে আমাদের সম্পর্কটা এখন নিজের পক্ষে এসে এমন বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছে কিনা সেই প্রশ্নটি। আমিনুল ইসলাম আমিন, আমি আসি আপনার কাছে। আমি একটু ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, স্বাগত ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। আপনার কাছ থেকেও খুব স্পষ্ট হবে, আমরা সংসদের বিরোধী দলের কাছ থেকে তেমন আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আছে বলে আমি দেখিনি। আপনাদের প্রতিক্রিয়া কি? ভাস্কর্য নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে, বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে বিরোধিতা হচ্ছে, এটা বিতর্কের মানে করোনার সময় আমাদের জনজীবন বিপর্যস্ত, ইকোনমিক একটা হিউজ ইম্প্যাক্ট সামনে পড়তে যাচ্ছে, দেশের মানুষের কর্মসংস্থান কমে যাচ্ছে, বিদেশে লোক, এর মধ্যে এই বিতর্কটা আমি খুব একটা প্রাসঙ্গিক মনে করি না, কিন্তু সবাই মিলে আমরা এটাকে বড় করে দেখছি। দেখুন, মূর্তি ইসলামিক না অ্যান্টি ইসলামিক এ বিষয়ে যে কেউ মন্তব্য রাখতে পারে, তার একটা ব্যক্তিগত অধিকার। ইসলামের ব্যাখ্যা দিয়ে বলতে পারে, কোরআনের ব্যাখ্যা দিয়ে বলতে পারে, ইজমা কায়েস সুন্নাহ প্র্যাকটিস সব দিয়ে বলতে পারে, এবং এ বিষয়ে মতভেদ থাকতে পারে, একমত থাকতে পারে, কিন্তু মূর্তি বানালে ভেঙে ফেলা হবে, এটার যে হুঙ্কার, এই হুঙ্কারটা আমি কোনোভাবেই সমর্থন করতে পারি না স্বাধীন সার্বভৌম একটা প্লুরালিস্টিক সোসাইটিতে। দেখুন, ভারতে ইন্দিরা গান্ধী একবার কোণার্কের সান টেম্পলে যাচ্ছিলেন এবং তখন সান টেম্পলে যারা পূজারী সহ সকলে ইন্দিরা গান্ধীকে সান টেম্পলে ঢুকতে দেয়নি, অনলি অন দ্য গ্রাউন্ড দ্যাট যে ওনার হাজবেন্ড একজন হিন্দু না, ওনার হাজবেন্ড একজন পার্সিয়ান অথবা অগ্নি উপাসক। এই যে কম্প্রোমাইজ, দেন 92-91-তে বাবরি মসজিদ ভেঙে ফেলা এবং কংগ্রেস গভর্নমেন্টের চেয়ে চেয়ে দেখা, এই চেয়ে চেয়ে দেখার ফলটাই কিন্তু পরবর্তীতে বিজেপির স্ট্রং উত্থান, আরএসএস এর উত্থান এবং কংগ্রেসকে রাজনীতিতে একদম কর্নার হয়ে যায় অল্প কটা সিট নিয়ে। তো আজকের আওয়ামী লীগের আমি যেটা বলবো যে এই বিষয়গুলোতে অবশ্যই কাউকে কটাক্ষ করে না, কারো জ্ঞানকে খাটো করে না, রাষ্ট্রের যে ক্যারেক্টার, রাষ্ট্র ছবি দিচ্ছে, বঙ্গবন্ধুর ছবি দেওয়া হচ্ছে, প্রধানমন্ত্রীর ছবি থাকছে, কোনো কোনো জায়গায় রাষ্ট্রপতির ছবি থাকছে, হেড অফ দ্য ইনস্টিটিউশনের ছবি থাকছে, পাসপোর্টের ছবি থাকছে, তো ওয়াইড ইন্টারপ্রিটেশনে এগুলাও তো ইসলামের অ্যান্টি ইসলামী একসময় বলা হতো, নারী নেতৃত্ব হারাম একসময় বলা হতো। কোনটা কিভাবে ব্যাখ্যা করা যাবে এটার যোগ্যতা আমার নাই, কিন্তু আমি মনে করি স্বাধীন দেশে একটা লোক মূর্তি বানালে আপনি এটা ভাঙতে পারেন না। আপনি নিজে মূর্তি বানানোকে ডিসকারেজ করতে পারেন, আপনি নিজে বলতে পারেন আমার জুরিসডিকশনের জায়গাগুলোতে আমি মূর্তি করতে দিব না, আমার বাড়িতে বঙ্গবন্ধুর মূর্তি যদি সবাই বাড়িতে রাখে, সে বাড়ি থেকে কে ভাঙবে? এখন রাষ্ট্রীয় মূর্তি কি আমাদের এখানে নাই? আমাদের এখানে ঢাকা ভার্সিটিতে আমি ছোটবেলায় অপরাজয় বাংলায় বড় হয়েছি, রাজু ভাস্কর্যে বড় হয়েছি, রাউফুন বসুনিয়া চত্বরে বড় হয়েছি, মিলন চত্বরে বড় হয়েছি, এগুলো তো আছেই। একসময় তো বলা হতো যে শহীদ মিনারে ফুল দেওয়াটাও হারাম, শহীদ মিনারটাও হারাম, শহীদ মিনারটাও এক ধরনের স্থাপনা। একসময় এই যে আমাদের শিখা অনির্বাণে সেলুট করা, এটাকে হারাম বলা হতো। ইসলাম এত রিজিড না, ইসলাম এত সিম্পল ব্যাপারের মধ্যে সীমাবদ্ধ না, ইসলাম অনেক বড় একটা ফিলোসফি, অনেক ওয়াইড উদার একটা ফিলোসফি। হ্যাঁ, আমি মনে করি যে এটা করা উচিত না, আমি করব না, কিন্তু কেউ করলে আমি বাধা দেব, তাকে ভেঙে ফেলবো, প্রতিহত করবো, হুঙ্কার দিব। শামীম হায়দার পাটোয়ারী, আপনাদের অবস্থানটি আমার মনে হয় স্পষ্ট হয়েছে। আমরা জুনায়েদ সাকিকে পেয়েছি, কিন্তু যদিও এখন তাকে আমি ফ্রেমে দেখতে পাচ্ছি না। জুনায়েদ সাকি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। জি, জুনায়েদ সাকি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, ফ্রেমে দেখতে না পেলেও আপনি শুনতে পাচ্ছেন। স্বাগত আপনাকে, আপনাকে দেখতেও পাচ্ছি আমরা। জুনায়েদ সাকি, আপনাদের অবস্থান কি? এই যে বিতর্কটা চলছে, বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে সমালোচনা হচ্ছে, প্রতিহতের ঘোষণা আসছে, এই বিরোধিতার বিষয়ে আপনাদের অবস্থানটা একটু স্পষ্ট হই। ধন্যবাদ আপনাকে। একটু টেকনিক্যাল
সমস্যার কারণে আমি এই আলোচনায় সময় মতো যুক্ত হতে পারিনি। নিশ্চয়ই ইতিমধ্যে সবাই বক্তব্য রেখেছেন, আমিও এই বিষয়ে দু এক জায়গায় বক্তব্য রেখেছি। আমার বক্তব্য এই ভাস্কর্য বিষয়ে ধর্মীয় দিক থেকে যে প্রসঙ্গগুলো বাংলাদেশে বিভিন্ন ধর্মীয় সংগঠন তুলছেন, আমি মনে করি যে এটা তাদের নিজস্ব মানে ব্যাখ্যা এবং বয়ান এবং তাদের নিজস্ব ধর্মীয় বিশ্বাস। আমি তাদের ধর্মীয় বিশ্বাসের প্রতি কোনো অসম্মান করব না, কিন্তু ভাস্কর্য দুনিয়াব্যাপী একটা শিল্প মাধ্যম হিসেবে গৃহীত, স্বীকৃত, এবং বাংলাদেশেও এর ঐতিহ্য আছে। ইসলামে ভাস্কর্যের বিষয় নিয়ে এখন আমাদের দেশের ধর্মীয় সংগঠনগুলো যে বয়ান দিচ্ছেন, সেটাই আবার একক বয়ান নয়, এর বাইরেও আবার অনেক বয়ান বিভিন্ন দেশে আছে। ইসলামের ইতিহাসের মধ্যেও নানা ধরনের সহনশীলতার দৃষ্টান্ত আছে। এর আগে আমি এক জায়গায় আলোচনা করেছিলাম যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যখন মিশর বিজয় করেন তখন তিনি স্ফিংস ভেঙে দেননি, কিংবা আব্বাসীয় খিলাফত থেকে শুরু করে উমাইয়া খিলাফত পর্যন্ত যে বিভিন্ন দেশগুলো বিজয় হয়েছিল, সেখানে যে সমস্ত ভাস্কর্য কিংবা মূর্তি, এমনকি ধর্মীয় মূর্তিও ছিল, সেগুলো তারা ধ্বংস করেন। ফলে এই যে মানে ভাস্কর্য এবং মূর্তির মধ্যে পার্থক্যের যে জায়গাটা করা হচ্ছে, যে একটা হচ্ছে পূজা করার উদ্দেশ্যে যেটাকে সৃষ্টিকর্তা কিংবা আল্লাহর সাথে তুলনা করার মতো অবস্থায় যায়, সেইটা ইসলামে নিষিদ্ধ। কিন্তু শিল্প মাধ্যম হিসেবে এই বিষয়ে ভিন্ন ব্যাখ্যাও আছে ইসলামী পণ্ডিতদের মধ্যে। কাজে আমার যতটুকু মানে জায়গা, আমি বাংলাদেশের যারা ধর্মীয় আলেম সম্প্রদায় আছেন তাদের কাছে আমি আহ্বান জানাবো, অনুরোধ করবো যে এই নিজেদের মধ্যে আলোচনা করে এই সহনশীলতার দৃষ্টান্তের দিকে তারা যাতে অগ্রসর হন, এবং যেমন তাদের নিজেদের বিশ্বাসের অনুযায়ী চলার অধিকার আছে, তেমনি যারা ভাস্কর্যকে একটা শিল্প মাধ্যম হিসেবে দেখেন, একটা শৈল্পিক প্রকাশ হিসাবে যারা ভাস্কর্য করেন, তাদেরও ভাস্কর্য করার অধিকার আছে। কোনটা ধ্বংস করে ফেলা, ভেঙে ফেলার যে অধিকার আসলে কারো থাকে না। মানে এই ধরনের জবরদস্তি কিংবা একটা চাপিয়ে দেওয়া জিনিসটা কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। তো এইটা এর বিষয়ে আমি এই বিষয়ে আসলে আমার কোনো বক্তব্য নেই। আমার একদম স্পষ্ট। জুনায়েদ সাকি, আমরা একটা বিরতির পরে আসি। বিরতির পরে এসে সেই জায়গাটিতে আসতে চাইবো নিশ্চয়ই, যে কেন যেটি নানান ইস্যুর মধ্যে যখন অনেক ভাস্কর্যই রয়ে গেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্য আছে, কাজী নজরুল ইসলামের ভাস্কর্য আছে, জিয়াউর রহমানের ভাস্কর্য আছে, আরো অনেক জ্ঞানীগুণী ব্যক্তিদের ভাস্কর্য এই বাংলাদেশেই আছে, এখন যখন মুজিব বর্ষ চলছে, বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের প্রসঙ্গটি আসছে, তখন কেন এই বিষয়টি আলোচনায় চলে আসছে সেটিও একটু আলোচনায় আসতে চাই। এই মুহূর্তে কেন এটিকে ইস্যু করা হচ্ছে? ফিরছি রাজকাহনের বিরতির পর। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, জুনায়েদ সাকি, আবারও আপনার কাছ থেকে আসি, যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক বলছেন যে নন ইস্যুকে ইস্যু করা হচ্ছে। আসলে তো অনেক ভাস্কর্য, বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিদের ভাস্কর্য রয়েছে, এখন এসে কেন যখন বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে, এই ইস্যুটি কেন আলোচনায় আসছে? যে করোনা মহামারী চলছে, এই সময় কেন এমন বিষয়টি আলোচিত হয়ে উঠছে? সেটা তো মানে যারা তুলছেন তাদের দিক থেকে তারা নিশ্চয়ই জবাব দেবেন, কিন্তু রাজনৈতিক দিক থেকে যদি দেখা যায়, তাহলে আসলে সরকার যে বলে যে, মানে সরকার নানান কিছু বলে, কিন্তু আসলে এটা সরকারের জন্য অনেক কিছু আবার এই যে বিভাজনের জায়গাগুলো কিংবা ইস্যু তৈরি, এগুলো অনেক সময় সরকার নিজেও করে, নানান কায়দায় করার, যেহেতু তার নানা রকম মেকানিজম কাজ করে। তো এটা সরকারের জন্য যেটা সুবিধাজনক হয় সেই জিনিসগুলো তারা করেন। সরকারের একটা শুরু থেকে পলিসি হচ্ছে যে মানে নানা ধরনের বিভাজন তৈরি করা। সেই বিভাজনের রাজনীতি যেভাবে অগ্রসর হয়েছে, সেইটার মধ্যে এইরকম নানান বিষয়ে কাজ করে, এবং সমাজের মধ্যে এইসব বিষয়ের মধ্যে যে বিভাজন আরো গভীরতর হয়। আমি যে জায়গাটায় শুধু বলবো যে বর্তমান সময়ে বাংলাদেশের মানুষের, আমাদের বিবেচনায় হচ্ছে মুখ্য রাজনৈতিক প্রশ্ন হচ্ছে যে জনগণের ভোটাধিকার নাই, জনগণের ন্যূনতম গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে, বাক স্বাধীনতা থেকে শুরু করে মানুষের অর্থনৈতিক ভাবে বাঁচার যে অধিকার, তার কর্মের অধিকার, সেই সমস্ত নানান দিক থেকে সংকটের জায়গাগুলো আছে, এবং দেশ নানা ধরনের বিপদের মধ্যে, চুরি, দুর্নীতি, লুটপাট একটা ভয়াবহ জায়গা নিয়েছে। এবং এই করোনা কালেও
আমরা দুর্নীতি, অব্যবস্থাপনা, এই নানান কিছু এগুলো দেখতে পাচ্ছি। তো এই জায়গায় বাংলাদেশের মানুষের প্রধান দাবি হচ্ছে যে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ, কিভাবে তার ভোটাধিকার ফিরবে এবং কিভাবে একটা জবাবদিহিতাপূর্ণ সরকার ব্যবস্থা কায়েম হবে। সেইটাকে আড়াল করে, সেটাকে ক্ষতিগ্রস্ত করে, এরকম কোনো কিছুই আসলে আমাদের কাম্য নয়। জি, গণতান্ত্রিক শামীম সংগ্রামের হায়দার জায়গা। পাটোয়ারি, আপনি কি বলবেন এর পেছনে আসলে কারো ইন্ধন আছে কিনা? কেন এটি এই সময় এসে রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়াচ্ছে? আমরা বিভিন্ন বাংলাদেশের সময় তো সরকার দেখেছি, এখন সবচেয়ে মানে যার ক্ষমতাশালী বক্তব্য জায়গায় থেকে মূলত এটি এত আলোচিত শুরু হলো, খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব, সেই খেলাফত মজলিস বিএনপির জোটে আছে, 20 দলীয় জোটে, একসময় জাতীয় পার্টির জোটে যুক্ত হয়েছে, আওয়ামী লীগের সাথে 5 দফা চুক্তি করেছে, পরবর্তী বছরে আবার সেটি বাতিলও করেছে। সব দলেরই একটা পৃষ্ঠপোষকতা বা সম্পর্কের জায়গা তৈরি হয়েছে। এখন এই অবস্থানে পেছনে কারা? না, এটা আমরা বলতে পারবো না, তবে রাজনীতিতে একটা শূন্যতা আছে। এই শূন্যতা বিভিন্নমুখী হবে, কখনো ডান, কখনো বাম, কখনো মধ্যপন্থী, কখনো উগ্রপন্থী, কখনো উদারপন্থী। কে যে এই শূন্যতাটা নিবে এটা বোঝা মুশকিল। অনেকে বলে সরকার এই শূন্যতার জন্য, সৃষ্টির জন্য অনেক কিছু তৈরি করে। ব্যাপার যেটা হচ্ছে, আমাদের দেশে সবসময় দুটি ধারা ছিল, দুটি ঘৃণ্য ধারা। একটা সকল প্রগতিশীল ধারা, যারা দাড়ি টুপি পরা আলেমদেরকে হীনমন্য, মানে ছোট করে দেখে, তাদেরকে মূর্খ মনে করে, তাদেরকে কুসংস্কার শূন্য মনে করে। এই গ্রুপটাও আমাদের জন্য ঘৃণ্য। আবার আরেকটা গ্রুপ আছে যারা আলেম সমাজ অথবা ধর্ম নিয়ে থাকে, এবং তারা আবার মানুষকে উত্তেজিত করে, উত্তেজিত করে, অযাচিত ফতোয়া দেয়, অযাচিত মানুষকে নিয়ে হাঙ্গামা সৃষ্টি করে। পাকিস্তানটা ওইভাবেই সৃষ্টি হয়ে গেল, লড়কে লেঙ্গে পাকিস্তান হুট করে। তো এই দুটি ধারাই বাংলাদেশে বিদ্যমান, দুটি ধারাই, এবং দুটি ধারার মধ্যে একটা দ্বন্দ্ব আছে। এই দ্বন্দ্বে এখন আপাত দৃষ্টিতে এই মৌলবাদী ধারাটা, ইসলামিক মৌলবাদী ধারাটা অনেক শক্তিশালী হচ্ছে, এবং সরকারেরও এখানে কিছুটা প্যাট্রোনেজ নানাভাবে আছে। আমি বলছি না যে ডাইরেক্ট প্যাট্রোনেজ, যেমন আপনার কওমি স্বীকৃতি দেয়া, এটা ভালো, কিন্তু এটার মাধ্যমে একটা উৎসাহ হচ্ছে। হেফাজতের সাথে মাননীয় প্রধানমন্ত্রী বসছেন, এটা এক ধরনের উৎসাহ দেয়া। কিন্তু কাউন্টার যে বলয়টা আছে, তাকে কিন্তু সরকার সেভাবে উৎসাহিত করছে না। ক্যাবিনেটে একসময় বামপন্থীরা ছিল, এখন ক্যাবিনেটে বামপন্থীরা নাই। তো ওই জাস্ট উদাহরণ হিসেবে বলছি, এই ধারার মধ্যে একটা দ্বন্দ্ব, একটা বিবাদ থাকবে। এইখানে কে জয়ী হবে এটার উপরই বাংলাদেশ নির্ভর করবে। তবে মুক্তিযুদ্ধের বাংলাদেশ শামীম পাটোয়ারি, সরকারের প্যাট্রোনেজ আছে, আপনাদের নেই বা অন্য রাজনৈতিক দলগুলোর নেই? আছে, যেখানে গণতন্ত্র আছে, যেখানে ভোট আছে, যেখানে সেখানে আমাদের এই ধরনের শক্তিকে অবশ্যই পাশে রাখতে হয়। আমাকেও রাখতে হয়েছে, আমরাও কথা বলেছি। তবে আমরা একটা লিমিটের বেশি কখনো যাই না। অবশ্যই মূর্তি ভাঙার বিষয়ে আমরা সমর্থন করব না, অন্তত আমি করবো না, এটা স্পষ্ট করেই বলবো। আমাদের এই মূর্তি ভাঙার ইতিহাস কিন্তু ভারতবর্ষে নেই। আমি শেষ করে দিচ্ছি, মোহাম্মদ ঘুরি, উনি সোমনাথ মন্দির ভেঙেছিলেন। রাস্তায় আরো 5টা মন্দির ছিল, উনি একটাও ভাঙেননি। সোমনাথ ভেঙেছিলেন বিকজ ওটার ভিতরে প্রচুর ধন সম্পদ ছিল, আর একটা শিবলিঙ্গ ছিল যেটা শূন্যে ভাসত। উনি ওটা ভেঙে প্রমাণ করেছিলেন যে ওই মূর্তিটা আসলে লোহার মূর্তি, আর চারদিকে ম্যাগনেট ছিল। এই ম্যাগনেটিক ইফেক্টের কারণে মূর্তিটা ভাসতো। তো ওখানে কিন্তু মন্দির ভাঙার জন্য উনি কখনোই মানে মন্দির ভেঙেছেন এমনটা কখনো হয়নি। ছত্রপতি শিবাজী যখন সুরাট আক্রমণ করলেন, রাস্তায় 3টা চার্চ ছিল, 2টা দরগা ছিল। উনি ক্যাটাগরিক্যালি বলেছেন যে আমি আওরঙ্গজেবের বিরুদ্ধে যুদ্ধ করছি, চার্চ এবং মসজিদে কোনোভাবে তোমরা ভাঙবা না। উপমহাদেশে কিন্তু মসজিদ, মন্দির, মূর্তি, দরগা এগুলো ভাঙার ইতিহাস নাই। সেটার চর্চা আমাদের দেশে কখনোই শুরু করা যাবে না। এটা শুরুতেই ডিসকারেজ করতে হবে। সরকারের দায়িত্ব সরকার কিভাবে করবে, সরকার তো অনেক কিছু ডিসকারেজ করার দায়িত্বে কি সব রাজনৈতিক দলগুলোরও একটা আসা উচিত কিনা, সেটাও একটা প্রশ্ন। আমি অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, আপনার কাছ থেকে ওইটি জানতে চাই যে পেছনে কারা, এর পেছনে আপনি কি মানে বিশেষ কোনো রাজনৈতিক অবস্থান দেখতে পান কিনা? কারণ আমরা বিভিন্ন সময় দেখেছি, যেটির কথা আমি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিকেও জিজ্ঞাসা করছিলাম, যে তাদের পেছনে তাদের পৃষ্ঠপোষকতা করা 5ই মের কথা বলছিলেন আপনি, সেখানে আমরা দেখেছি বিএনপি সমর্থন করেছে, জাতীয় পার্টিও সমর্থন করেছে। এখন আসলে পেছনে কারা, ইন্ধন কারা যোগাচ্ছে? না, 5ই মেতে বিএনপি সমর্থন করেছে যে তাদেরকে দেখভাল করা, তাদের খাবার দাবার এগুলো আর কি, সেই সমর্থনটুকু হ্যাঁ বিএনপি দিয়েছিল। আর তাছাড়া বিএনপি তো ডানপন্থী দল হিসেবেই পরিচিত। আওয়ামী লীগ একটু আপনার বাম ঘেঁষা, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ আমাদের ওই ছাড়িয়ে ডানের থেকে আরো ডানে, খেলাফতে মজলিসি বলুন কিংবা জামাতের সাথে 86 থেকে 91, 96, এবং এখন যেটা দেখছেন হেফাজতে ইসলামের সাথে তাদের যেই ইতিহাস এবং সখ্যতা, এখন এই ধরনের মৌলবাদী সকল মৌলবাদীর উত্থানে কার কি লাভ হবে? এখানে এই ধরনের ঘোলা পানিতে মাছ শিকার করে কে কিভাবে লাভবান হবে? আজকে একটু আগে দেখলাম যে আমেরিকান এম্বাসির পাশে বোমা সদৃশ্য
কি একটা পেয়েছে সেটা নাকি ঘিরে রেখেছে। এখন দেখেন এটা এখন ইস্যু হলো কেন, আপনি জিজ্ঞেস করছিলেন যে এখন সত্যিকারের যে ইস্যুগুলো আছে এই করোনা মহামারীতে, স্বাস্থ্য, চিকিৎসা, এখানে যে ভয়ঙ্কর দুর্নীতি, অব্যবস্থাপনা, শিক্ষা খাতে বলুন কিংবা অর্থনৈতিক খাতে বলুন, সেগুলো থেকে আমাদের দৃষ্টি অন্যদিকে ফেরানো, গণতন্ত্রহীনতা এবং সেই সাথে একনায়কতন্ত্র, ফ্যাসিজম যেভাবে চেপে বসেছে এবং এখানে যে নির্বাচনী ব্যবস্থাটাকে সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে, তার সাথে একই তালে আপনার মহামারীর সাথে চলছে এই করোনা মহামারীতেও দুর্নীতির মহামারী এবং ধর্ষণ, এগুলো যখন কমছে না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাংলাদেশের মানুষ ঢাকা শহর থেকে গ্রামে চলে গেছে বহু বহু। আজকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর দেখলাম একটা স্ট্যাটিস্টিক্স যে নগরে ক্ষুধার্ত পেটে রাত কাটে 8% পরিবারের, খাদ্যহীন 12% পরিবার। এখন কোটি কোটি মানুষ, অর্থনীতি সমিতি বলছে, কর্মহীন হয়ে পড়েছে। ফাহিমা নাসরিন মুন্নি, সেই বিষয়গুলো রাজনীতিতে ইস্যু না হয়ে এটি আসছে, সেটির জন্যই আমি প্রশ্ন করছিলাম। আপনি বলছিলেন মৌলবাদী শক্তিদের সাথে মানে পৃষ্ঠপোষকতা করে বা জোট করে কার কি লাভ হলো, আপনাদের কি লাভ হয়েছে? আমরা তো কারোর সাথে এই ধরনের কোনো জোট করিনি, আর আমরা তো রাষ্ট্র ক্ষমতার বাইরে আছি আজকে 14 বছর। আমাদের তো লাভ ক্ষতির হিসাব নেই। ক্ষমতায় যারা ক্ষমতায় সেখানেই প্রশ্নটি ছিল আছে, আমি তাদের কথা বলছি। এখন তারা কে কিভাবে কিসের থেকে লাভবান হবে, কে কিভাবে কোন শক্তিকে ব্যবহার করে কখনো সঙ্গী হবে আর কখনো সেই সঙ্গী শত্রু হয়ে যাবে, জঙ্গি হয়ে যাবে, এটা তো আমাদের বিষয় না, কারণ আমরা তো রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে আছি। আমিরুল ইসলাম আমিন, যে প্রশ্নটি করছিলাম যে তাদেরকে প্রশ্রয় দেওয়ার পেছনে আপনাদেরও ভূমিকা আছে কিনা, আপনাদের দায় কতটা? ফাহিমা নাসরিন মুন্নিও আপনাদেরকে দায়ী করছেন, কতটা দায় নেবেন? এটা আমি ফাহিমা নাসরিন মুন্নির কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনলাম। উনি যেটা বললেন যে হেফাজতের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, আমি শুধু এই কথা বলি যে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমাদের ভুলে গেলে চলবে না, এই বিএনপি এই উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর 2 জন যুদ্ধ অপরাধীকে মন্ত্রী বানিয়েছিল এবং তাদের 3 জন, ফজলুল হক আমিরি, মুফতি ওয়াক্কাস এবং মুফতি শহীদুল ইসলামকে এমপিও বানিয়েছিল 2001 সালে। আর আমি যেটি বললাম যে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আওয়ামী লীগ যদি এদের সাথে আপোষ করত তাহলে 5ই মে তাদেরকে এইভাবে পালিয়ে বেড়াতে হতো না। আওয়ামী লীগ যদি সাম্প্রদায়িক শক্তির সাথে রাজনীতি করত তাহলে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হতো না। আওয়ামী লীগ যদি তাদের সাথে আপোষ করত তাহলে স্বাধীনতার পরে জাতীয় আমাদের মূল নীতির মধ্যে অসাম্প্রদায়িক বাংলাদেশ অর্থাৎ ধর্ম নিরপেক্ষতা সংযোজিত হতো না। আওয়ামী লীগ যদি উগ্র সাম্প্রদায়িক শক্তির সাথে রাজনীতি আপোষ করত তাহলে আওয়ামী লীগ যদি, তাহলে রাষ্ট্রধর্ম ইসলাম আওয়ামী লীগই করত। আপনি কথা বলার সময় আমি একটি শব্দ বলিনি, আপনি আমার বলার পরে আপনি উত্তর দিবেন। আওয়ামী লীগ যদি এই উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর সাথে আপোষ করত তাহলে এই দেশে যুদ্ধ অপরাধীদের বিচার কখনো সংগঠিত হতো না। আর আমি খুব অবাক হচ্ছিলাম যে জোনায়েদ সাকির বক্তব্য শুনে যে সরকার এখানে বিভাজনের রাজনীতি করছে। বিভাজনের রাজনীতিরা কি করলো? অর্থাৎ আওয়ামী লীগ কি সত্যকে সত্য বলতে পারবে না? আজকে আমি অভিনন্দন জানাই যে শামীম হায়দার পাটোয়ারি ব্যারিস্টার, উনি কতগুলি ইতিহাসের কঠিন সত্য কথা বলেছেন শহীদ মিনার নিয়ে। শুধু শহীদ মিনার কেন, এই উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী বাংলাদেশের অথবা পৃথিবীর কোন দেশের মানবিকতার জন্য কোনো কাজ করেছেন? ইতিবাচক আধুনিক জ্ঞান বিজ্ঞানের রাজনীতির কথা তারা কখন, কবে, কোথায় বলেছেন? বরঞ্চ তারাই এক সময় ফতোয়া দিয়েছিল যখন এদেশে এক সময় রাষ্ট্রীয় ভাষা ছিল মোগল আমলের ফার্সি, এরপরে যখন আমরা ব্রিটিশ সাম্রাজ্যের প্রধানত হলাম আমাদের ভাষা হলো ইংরেজি। তখনই তারা ফতোয়া দিয়েছিল ইংরেজি শিখলে ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে, আমরা এই জনপদের মুসলমান সম্প্রদায় পিছিয়ে পড়লাম। শুধু তা নয়, এই উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর যারা পূর্বসূরি তারাই ফতোয়া দিয়েছিল এবং এই ফতোয়াবাজদের মধ্যে একজন ছিল আজকের এই উগ্র সাম্প্রদায়িক শক্তি মামুনুল হকের পিতা, যে বলেছিল 69 সালে যখন চাঁদে নীল আর্মস্ট্রং এডউইন অল্ড্রিনের নেতৃত্বে একটা মার্কিন নভোচারী গমন করেছিল, তখন তারাই ফতোয়া দিয়েছিল যে মানুষ চাঁদে গিয়েছে এই ঘোষণা বিশ্বাস করলে ঈমান থাকবে না, কাফের হয়ে যাবেন।
আমাদের একটা প্রিয়নবী বিরতিতে যাবো প্রতিদিন আমিনুল ইসলাম। অমানুষিক আমি কষ্ট করে ফতোয়া দেয়া একদিন যাবে, আলেমরা ফতোয়া দিতে পারবে। খেলাফত মসজিদের সাথে 5 দফা চুক্তির মধ্যে এটিও একটি বিষয় ছিল বলে আমরা জানি। তার সাথে আওয়ামী লীগ সেই চুক্তিটি করেছিল। আপনি বলছিলেন যে যদি আতাত করতো, আপোষ করতো, তাহলে অনেক কিছু হতো না। যা কিছু হলো তাহলে সেটি কি আপোষের ফলে হয়েছে? যেটির কথা বলা হচ্ছিল যে ভাস্কর্য সরানো সুপ্রিম কোর্টের সামনে থেকে, হেফাজতের দাবির প্রেক্ষিতে পাঠ্যসূচি পরিবর্তন। একটা বিরতির পরে এসে আপনার কাছ থেকে শুনছি, ফিরছি রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। আমি যে প্রশ্নটি করছিলাম জনাব আমিনুল ইসলাম আমিন, যে আপনি বলছিলেন যদি আওয়ামী লীগ এদের সাথে আতাত করতো, আপোষ করতো, তাহলে যুদ্ধাপরাধের বিচার হতো না, শাপলা চত্বরে প্রতিহত করা হতো না। কিন্তু যা হলো তার মানে কি আওয়ামী লীগ সেখানে আপোষ করেছে? আমরা দেখেছি সুপ্রিম কোর্টের সামনে মূর্তি সরানো, ভাস্কর্য সরানো বা পাঠ্যসূচি পরিবর্তন ইত্যাদি যে বিষয়গুলো, সেখানে কি আপোষ ছিল? একেবারে আপোষ করেনি। আমি বলি, ধরেন আমরা আওয়ামী লীগ কেন বাংলাদেশের এখন সবচেয়ে বড় রাজনৈতিক দল, তার একটি কারণ, একটি রাজনৈতিক দলকে টিকে থাকতে হলে সেই জনগোষ্ঠীর মানসপট অথবা দেয়ালের লিখন পড়ার মতো চোখ থাকতে হয়, শক্তি থাকতে হয়, চোখ থাকতে হয়। সেটা আওয়ামী লীগের আছে। আমাদের মনে রাখতে হবে বাংলাদেশ 85% মুসলমানের একটি দেশ। এখানে এই বাংলাদেশে আজকে কওমি লাইনে যারা পড়াশোনা করে, যেটাকে নিয়ে অনেকে মনে করছেন আমরা আপোষ করছি, এই জন্য কথাটা বলছি, যে তারা একটা বড় অংশ এই দেশেরই সন্তান, এই দেশেরই পার্ট। আওয়ামী লীগ চিন্তা করেছে এই অংশটিকে অবহেলিত রেখে আমরা দূরে ঠেলে দেওয়ার চেয়ে মেইন স্ট্রিমে এনে যদি তাদের মেধা, তাদের শক্তিকে দেশ গঠনে কাজে লাগানো যায়, তাহলে এটা অনেক বড় একটা বিষয় হবে। সেই উপলব্ধির জায়গা থেকে আওয়ামী লীগ তাদের কওমি সনদকে স্বীকৃতি দিয়েছে, এবং যেটাকে আমাদের প্রতিপক্ষরা বুঝাতে চাচ্ছে যে আমরা আপোষ করছি, কিন্তু এটা আপোষ নয়। আমরা তাদের শক্তিটাকে, কারণ আমরা বিশ্বাস করি যে দেশে কওমি লাইনেও যারা পড়াশোনা করেন, এখানে মেধাবী, এখানে অনেক বোদ্ধা, পণ্ডিত, আলেম ওলামারা আছেন, তাদের শক্তিটাও যদি আমাদের মেইন স্ট্রিমে কাজে লাগানো যায়, সেই কারণে আমরা সেটা করেছি। আর পাঠ্যপুস্তকে যে বিষয়টা এসছে, খুব সংক্ষেপিত কয়েকটা বিষয়ে যে অনুভূতি, যেগুলো হয়তো আমাদের মুসলমানদের মধ্যে একটা অনুভূতিতে হয়তো একটু আঘাত লাগতে পারে, সেরকম দুই একটি বিষয় সেখানে বাদ দেওয়া হয়েছে। কোনোভাবেই তাদের সাথে আপোষ করা হয়নি। অনুভূতি কি শুধুমাত্র মুসলমানদেরই আছে? অন্য ধর্মীয় যারা বিশ্বাসী তাদের অনুভূতির জায়গাটা কি সম্মান পাবে না? যদি সুযোগ হয় আরেকবার একটু আসবো। ফাইমা নাসরিন মুন্নি, রাজনীতিতে সবই কি রাজনৈতিক স্বার্থে, ক্ষমতার স্বার্থে এই বিষয়গুলো? মানে কার সাথে জোটে যাবেন, কার সাথে যাবেন না, কখন সরব হবেন, কখন নীরব থাকবেন বা প্রতিক্রিয়া দেবেন না, এই বিষয়গুলো কি শুধুমাত্র স্বার্থের, আদর্শের কিছু নেই? না, রাজনীতিতে তো আদর্শ অবশ্যই থাকবে। আদর্শের রাজনীতি আমরা করি, এবং সেই সাথে এটাকে স্বার্থ না, রাজনৈতিক যেই ইকুয়েশন যেটাকে বলে, সেটা তো আওয়ামী লীগের আপনারা দেখেছেন যে জামাতের সাথে তাদের সখ্যতা ছিল। 86-তে তো জামাতকে নিয়ে নির্বাচনে গিয়েছিল, বিএনপি যায়নি। 91 থেকে 96 জামাতকে সাথে নিয়ে যুগপৎ আন্দোলন তারা করেছে। এখন বিএনপির কাছে আসলে জামাত খারাপ হয়ে যায়, আর ওনাদের কাছে থাকলে ভালো। যেমন হেফাজতকে দেখেন, হেফাজতের সাথে তাদের যে সখ্যতা ভালোই তো চলছিল। আজকে এতদিন পর হঠাৎ কি কারণ ঘটেছে, কি এমন স্বার্থের দ্বন্দ্ব দেখা দিয়েছে হেফাজতের সাথে যে আজকে হেফাজতের একেবারে মুখোমুখি সরকারের দাঁড় করিয়ে দিতে হচ্ছে? কারণটা কি? নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। কোনো কারণ ছাড়া তো গাছের পাতাও নড়ে না। তাই এত বড় একটা ঘটনা ঘটছে, কোনো কারণ কি নেই? নিশ্চয়ই আছে। এখন দেখেন জনগণের চোখের ভাষা, আমার আওয়ামী লীগের বন্ধু বললেন আওয়ামী লীগ বোঝে। হ্যাঁ, একটু বোঝে। কারণ কি, ভোট দিতে দিলে জনগণ যে আওয়ামী লীগকে ভোট দিবে না, এইটুকু অন্তত তারা জানে। যেই কারণে তারা ওই ভোটের ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে। 2014 বলেন কিংবা 2018। জনাব জুনায়েদ সাকি, আপনার কাছ থেকে সেই আদর্শ রাজনীতির জায়গাটা শুনবো, এবং ছোট্ট করে যদি একটু শুনতে চাই আপনার কাছ থেকে, যে বিভিন্ন জায়গায় পড়ছি, গণমাধ্যমে আসছে আপনারা, মানে আপনি সাবেক ভিপি নূরের সাথে জোট গঠন করা হচ্ছে, আপনারা করছেন, একটা জোট করছেন, এটির সত্যতা কতটা? না দেখুন, আপনার যে সময় দিবেন তাতে প্রশ্ন উত্তর দেওয়া কঠিন। আমি জাস্ট সংক্ষেপে উত্তরগুলো দিয়ে যাওয়ার চেষ্টা করি। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর 44তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা 4টি সংগঠন একসাথে তার মৃত্যুবার্ষিকী উদযাপন করেছি, এবং এই 4টি সংগঠনের এটাই প্রথম অনুষ্ঠান, এবং এর মধ্যে দিয়ে আমরা আসলে প্রত্যেকেই নিজেদের মধ্যে যতটুকু আলোচনা হয়েছিল যে
এই বর্তমান ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে মানে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আমরা কিভাবে আরো বৃহত্তর সংগ্রাম গড়ে তুলতে পারি, জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তুলতে পারি, সেইটা আমরা আমাদের চেষ্টা করে যাব এবং মানে সে বিষয়ে পরস্পরকে যতটা রাজনৈতিক ভাবে আলাপ আলোচনা করা যায় সেই আলোচনাগুলো এগিয়ে নিয়ে যাওয়ার ভূমিকা রাখবে। তো এটার বেশি এখন পর্যন্ত এখানে কিছু নেই। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যে প্রশ্ন করেছেন, আমি আসলে সেখানেও খুব সংক্ষেপে উত্তর দিতে হবে। আমি আবারও বলছি যে বর্তমান সরকার একটা ফ্যাসিবাদী সরকার এবং একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার উপরে দাঁড়িয়ে আছে এবং সেটাকে একটা ফ্যাসিবাদে রূপান্তরিত করেছে। এখন এই সরকার ফ্যাসিবাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে সে বিভাজন তৈরি করে ক্ষমতায় থাকে। সে বিভিন্ন সময়ে মানে শুরুর অংশটিতেও আপনি তেমনটি বলছিলেন জোনায়েদ সাকি, মানে এটি বোঝা গেল একটা প্রক্রিয়ার মধ্যে হয়তো আছেন আপনারা। আমি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাই। এক লাইনে শেষ করি। জি জি আমার এক লাইনে বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগ এই দফায় মানে অতীতে না গিয়ে 12 বছর ধরে যে ক্ষমতায় আছে তারা সবসময় দেখাচ্ছে যে তারা জঙ্গিবাদের বিরুদ্ধে, তারা উগ্র মৌলবাদের বিরুদ্ধে তারা চালাচ্ছে। এবং সেটা যত দেখাতে পারবে তারা, মানে এটা হচ্ছে যে বাংলাদেশের জায়গাতে কেন মানুষ তাদেরকে মনে করে যে সবকিছু তাদের হাত আছে, সেটা হচ্ছে যে বিভাজনটা তারা সবসময় ওইভাবে তৈরি করার চেষ্টা। যে বাংলাদেশের একটা ব্র্যান্ডিং আছে যে বাংলাদেশের লিবারেল মডারেট মুসলিম ডেমোক্রেটিক কান্ট্রি, এবং আমাদের আলেম সমাজকে মনে রাখতে হবে এই ব্র্যান্ডটা পৃথিবীর মধ্যে হাতে গোনা 2-1টি মুসলিম কান্ট্রি আছে, তার মধ্যে বাংলাদেশ একটি। এবং বাংলাদেশ পৃথিবীর একমাত্র দেশ যারা আরেকটা মুসলিম প্রধান দেশের সাথে যুদ্ধ করে স্বাধীন হয়েছে, একমাত্র মুসলিম কান্ট্রি যার নাই বর্ডারে কোনো মুসলিম দেশ নাই। ইটস এ সুই জুডিস ক্যারেক্টার। এইটা আলেম সমাজকে বজায় রাখতে হবে। দেখেন কিছুদিন আগে লালমনিরহাটে কোরআনকে অবমাননার একটা ভ্রান্ত অভিযোগে একটা লোককে পুড়িয়ে মারা হয়েছে। এগুলো ভালো লক্ষণ না। আবার পাশাপাশি এখন মূর্তি নিয়ে একটা বিশাল ম্যাসাকার আননেসেসারি, দেশের স্বার্থে কোনো কাজে আসতেছে না। এগুলো কিন্তু পশ্চিমা বিশ্বের কাছে, সারা ওয়ার্ল্ডের কাছে বাংলাদেশকে ভ্রান্তভাবে উপস্থাপন করা হচ্ছে, এবং এর ফলে যেটা হচ্ছে রাজনীতিতে মৌলবাদ শক্তির উত্থান এবং তাদের ক্ষমতায়ন শক্তি বাড়ছে। আবার সবাই আওয়ামী লীগকে দায়ী করছে কেন? যেহেতু আওয়ামী লীগ কন্ট্রোলিং হয়ে আছে, সবাই ভাবছে আওয়ামী লীগের বিরোধী, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনটাও আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করছে, যেটা জুনায়েদ সাকি ভাই বললেন। সত্যি মিথ্যা জানি না, কিন্তু অনেকেই এটা মনে করে। আমরা অবশ্যই একটা কথা আমি বলে শেষ করছি, দেখুন আমাদের ধন্যবাদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। শেষ করতে হচ্ছে আমাকে। ধন্যবাদ জুনায়েদ সাকি, ধন্যবাদ অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মনি, আমিনুল ইসলাম আমিন। বিদায় নিচ্ছি আজকের মতো আজকে থেকে।